আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, যে যেখানেই রয়েছেন, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, দেশে কিংবা প্রবাসে, সবার আলোচনার নিশ্চয়ই বিষয়বস্তু হচ্ছে আগামী নির্বাচন, তফসিল। এ সকল বিষয় এখন আলোচনার তুঙ্গে, সেটি থাকাই স্বাভাবিক। আমরাও আজকে আলোচনা করব ভোটের খেলা এই শিরোনামে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, ডান পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, এবং বাঁ পাশে রয়েছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দুজনকেই স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমি প্রথমেই যাচ্ছি ইমরান সালেহ প্রিন্স, এবং প্রিয় দর্শক খেয়াল করেছেন নিশ্চয়ই দুজনেই সাবেক ছাত্র, এবং দুই প্রিন্সকে নিয়ে আমরা আজকে বসেছি। সেটি হচ্ছে যে নির্বাচনের একদম বলা যায় যে ট্রেন চলা শুরু করে দিয়েছে। তফসিল ঘোষণার যে বিষয়টি মোটামুটি আমরা নিশ্চিত যে কি হচ্ছে, তো সেখানের লেভেল প্লেয়িং ফিল্ড এগুলো নিয়ে কথা বলবেন। কিন্তু তার আগে শুনতে চাই যে আপনাদের দীর্ঘদিনের যে দাবি, ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ, সেটিও মোটামুটি সেই দাবিও পূরণ হয়ে গেল। তো এর মাধ্যমে নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড কিংবা সরকার পক্ষপাতমূলক আচরণ, এরকম বিভিন্ন সময় রাজনীতিবিদরা আপনারা অভিযোগ করতেন, সেটির কি পরিসমাপ্তি হলো? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমাদের কমিউনিস্ট পার্টি সাবেক সাধারণ সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স ভাই, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকে শিরোনাম রেখেছেন ভোটের খেলা, এবং বলেছেন নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। আমি মনে করি নির্বাচনের ট্রেন আরও আগেই চলতে শুরু করেছে। আমরা একটা ট্রানজিট পয়েন্টে এসে থেমেছিলাম, কারণ ট্রানজিট পয়েন্ট থেকে আমরা নির্দিষ্ট একটা গন্তব্যস্থলে পৌঁছার জন্য নির্বাচনের ট্রেন আবার আগামীকাল সেই মানে তফসিল ঘোষণার মাধ্যমে সেখানে আবার চলতে শুরু করবে। ইনশাল্লাহ ভোটের দিন আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো বলে আমি আশা করছি। তো আমাদের এই যাত্রা নির্ঝঞ্ঝাট হোক এবং খুবই আরামদায়ক হোক, এবং আমাদের লক্ষ্যটা সফল হোক, নির্বিঘ্নে আমরা যেন সেই মানে নির্বাচনের দিন আমরা সেই চূড়ান্ত স্টেশনে গন্তব্যস্থলে পৌঁছতে পারি, সেই জন্য আমি সকলের কাছ থেকে সহযোগিতা কামনা করছি। আসলে নির্বাচন তো আসলে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে। আপনি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড তো অবশ্যই লাগবে। একটা সমতল মাঠে যদি আমরা না খেলি, তাহলে তো সেখানে উঁচু নিচু মাঠে খেললে সেই খেলা কখনো আপনার সফল হবে না, এবং সেই খেলা কখনোই আপনার মানে জনগণের অংশগ্রহণে হবে না। তো আজকে রেফারির ভূমিকা যারা পালন করছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত মানে আসলে যেগুলো হয় অতীতে আমরা দেখেছি, আসলে নিরপেক্ষই হয়। যেমন 91-এর যে সরকারটা এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে গঠিত হয়েছিল, সেটাও কিন্তু অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ছিল। তো সেই সরকারও কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষভাবেই কাজ করেছে। কিন্তু এবার ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের অবসানের পর, পতনের পর আপনার যেই সরকারটি এসছে, সেখানে এই প্রথম যারা এই আন্দোলনে অংশগ্রহণকারী একটি অংশ, তারা সেখানে আপনার ছাত্র, তারা সেখানে আপনার যোগ দিয়েছে। এই আন্দোলনে তো সবাই ছিল, আমরাও ছিলাম, অন্যান্য রাজনৈতিক দলও ছিল। তো আমরা কিন্তু সেই সরকারে আমরা অংশগ্রহণ করি নাই, যদিও বিভিন্নভাবে সেটা আলোচনা হয়েছিল একটা জাতীয় সরকার করার, কিন্তু আমরা মনে করেছি জাতীয় সরকার করলে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হবে না। সেই কারণে আমরা এটাকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবেই আমরা এটাকে দেখতে চেয়েছি। তো কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছাত্রদের পক্ষ থেকে যারা মানে প্রতিনিধিত্ব করছেন, তাদের হঠাৎ করে একটা নতুন রাজনৈতিক দল করার একটা ইচ্ছা জাগলো, এবং আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারাও তাদের প্রতি খুব সহানুভূতিশীল দেখলাম। তো আমাদের সকলের মধ্যে একটা আশঙ্কা ছিল যে এটা আবার কোনো মানে কিংস পার্টি হয় কিনা, যে সরকারের থেকে আপনার সরকারের অর্গানগুলো ব্যবহার করে সেখানে একটা রাজনৈতিক দলগুলো হয় কিনা। এটা নিয়ে
ব্যাপক সমালোচনা ছিল। সেখান থেকে আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় তাহলে নির্বাচনকালীন সময়ে অবশ্যই একটি তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু প্রয়োজন হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এই সরকারের থেকেই এই ছাত্র উপদেষ্টারা তারা আপনার একটা দল গঠন করেছে এবং সেখানে আপনার নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে সেই দলের আপনার নেতৃত্ব নিয়েছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে তাহলে এই দল তো একদিনে রাতারাতি হয়ে যায়নি, এই দলের গঠন প্রক্রিয়া তো অনেক আগের থেকেই তাদের শুরু হয়েছিল। সেই গঠন প্রক্রিয়াতে নাহিদ ইসলাম নিজে উপদেষ্টা হয়ে নিশ্চয়ই সেখানে আপনার অংশগ্রহণ করেছে, সহযোগিতা করেছে, সেখানে কোনো না কোনোভাবে আপনার সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছে এবং প্রধান উপদেষ্টাও মাঝে মধ্যে দুই চারটি কথা সেরকম কিন্তু বলেছেন বলেই আমরা কিন্তু সেই সময় এই প্রশ্নটা উত্থাপন করেছিলাম। হ্যাঁ, তারপরে আরও যে দুইজন উপদেষ্টা ছিলেন তারা তখন পদত্যাগ করেন নাই, না করার প্রেক্ষিতে তখনও কিন্তু একই কথা ছিল এবং তারা সেই মানে বলা হতো যে এনসিপির অঘোষিত নেতা তারা আপনার মানে সরকারে আছে এবং এনসিপির ধরেন বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে তাদেরকে আমরা অগ্রণী ভূমিকা পালন করতে দেখেছি। মাঝখানে আমরা কিছুদিন আগে শুনলাম যে তারা এনসিপি করবে না, তারা হয়তো অন্য রাজনৈতিক দলে যোগ দিতে পারে কিংবা তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারে। কিন্তু সেটাও তো আপনার ধরেন সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করবে, কারণ আমরা দেখতে পেয়েছি এই যে আজকে যিনি স্থানীয় সরকার উপদেষ্টা যিনি পদত্যাগ করলেন, এই পদত্যাগের আগে তার অনেক কাহিনী বিভিন্ন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছে। তার এপিএসকে নিয়ে অনেক কথা হয়েছে, সে আপনার কত কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে, তার বিরুদ্ধে দুদক মামলা বা তার এগুলো তদন্ত করছে এবং একই সাথে ধরেন তিনি কুমিল্লার একটি আসন থেকে নির্বাচন করবেন বলে সেখানে সেই আসনটিতে তিনি সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের অর্গ্যানগুলোকে ব্যবহার করে সরকারের অর্থকড়িকে ব্যবহার করে সেখানে সেই এলাকাটা কিন্তু গুছাচ্ছিল এবং সেখানে তিনি যখন সফরে যেতেন তখন মনে হচ্ছিল যে কোনো রাজনৈতিক নেতা বোধহয় সেই সফরে যাচ্ছে বা কোনো এমপি বা কোনো রাজনৈতিক দলের মন্ত্রী সেখানে সফরে যাচ্ছে। এবং সেখানে আমরা দেখেছি প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায় কিংবা রাস্তাঘাটে ব্যাপক, আমি আসছি তখন সেখানে কত কত শত কোটি টাকার প্রজেক্ট সেখানে নেওয়া হচ্ছিল। পরবর্তী ৭ করে এক লাইন শেষ করে হঠাৎ করে শুনলাম যে ঢাকার থেকে নির্বাচন করবেন এবং তাৎক্ষণিকভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে তিনি যখন ভোটার পরিবর্তন করলেন তখন আমরা দেখলাম যে এক রাতেই নাকি এই ঢাকার বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মানে ঢাকার এই ধানমন্ডিয়া মোহাম্মদপুর আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, ক্লাব এখানে নাকি 10 লক্ষ 20 লক্ষ 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 টাকা নাকি আপনার বিতরণ করলো। এই যে সরকারের থেকে সরকারের অর্গানকে ব্যবহার করে হঠাৎ করে কুমিল্লার মুরাদনগর, আবার হঠাৎ করে ঢাকার আপনার মোহাম্মদপুর, ধানমন্ডি, এটাতে সে যেই দলেই যাক না কেন, আমি এটা তার ইচ্ছা, এটা তার রাজনৈতিক স্বাধীনতা, যে কোনো দলেরও রাজনৈতিক স্বাধীনতা তাকে নেওয়ার, কিন্তু এই যে একটা তার যে মানে পদক্ষেপ এটা তো লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে। জি প্রিন্স ভাই আপনার কাছে আসবো, রুহিন হাসান প্রিন্স আপনার কাছে আসি। আসলে সেটি হচ্ছে যে প্রথমেই একটু জিজ্ঞেস করি যে রাজনৈতিক এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনের জোট ভোট ক্ষমতার সাথে কার সাথে কে থাকবে এরকম আলোচনায় নানামুখী কথা, সেই আলোচনায় সিপিবিকে কিন্তু আমরা একটু উজ্জ্বল দেখতে পাচ্ছি। এর পেছনে কারণটা কি এটি বলবেন, কিন্তু তার আগে একটু শুনি যে যে বিষয়টি নিয়ে আসলে ইমরান সালে প্রিন্স ভাই কথা বলছিলেন ওটি সম্পর্কেও একটু আপনার কমেন্ট শুনতে চাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। বিএনপির বিশিষ্ট নেতা ইমরান সালে প্রিন্স, তাকে ধন্যবাদ, শুভেচ্ছা এবং যারা শুনছেন বিশেষভাবে ধন্যবাদ জানাই। দেখেন, আমি খুব কংক্রিট ফর্মে যদি বলি, প্রথমে আসি এই যে ঠিক আজকে অনেকগুলো আলোচনার মধ্যে একটা আলোচনা আসছে যে এক উপদেষ্টার পদত্যাগের প্রশ্ন। আমার কথা পরিষ্কার, প্রথমত ভোটের মধ্যে তো আমরা ঢুকেই গেছি, আগামীকাল তফসিল ঘোষণা করা হবে সুনির্দিষ্ট করে এবং মোটামুটি যদি অন্য কোনো ব্যত্যয় না ঘটে আমরা টাইম ফ্রেম মোটামুটি জানি, জি, সুনির্দিষ্ট না হলে। তো এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন হবে কাদের আন্ডারে, অধীনে? তা আমরা কিন্তু সব দল একমত এবং আমরা যে বড় ব্যত্যয় আওয়ামী লীগ করেছিল বলি সেটা হচ্ছে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার না করা, মানে ওই যে তত্ত্বাবধায়ক সরকার না করা।
এবার আমরা যে ঐক্যমত্য আলোচনা করলাম সেখানে কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি যে নির্বাচন হইতে হবে এ ধরনের একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তো ঠিক আছে, আমাদের শুনলাম যে আমাদের কোর্ট একটা রায় দিয়েছে যে এইটা এইবারের যারা আছে তাদের অধীনে হতে পারে, কিন্তু আমরা তো পরিষ্কার করে বলেছি যাদের অধীনে হোক তাদেরকে কদিন আগে কি করেছে তার থেকে আমরা দেখতে চাইব নির্বাচনের সময়, যাতে করে সে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দায়িত্ব পালন করছে। জি। তো সেইটা করতে গেলে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সর্বশেষ 14ই নভেম্বরের সরোয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে পরিষ্কার করে আমি এই কথাটা বলেছিলাম যে আমরা দেখতে চাই এই সরকার নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার গঠন করেই তারা নির্বাচনের মধ্যে যাবে। সেইখানে ইউনূস সাহেব নিজেই নিজেকে প্রশ্ন করুক উনি নিরপেক্ষ কিনা, উনি থাকতে পারবেন কিনা। যদি উনি থাকতে পারেন ঠিক আছে, অন্য দল কোশ্চেন না করলে আমরা এটা নিয়ে হয়তো বেশি কথা বলবো না, কিন্তু এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের নিরপেক্ষ যারা না তাদেরকে বাদ দিতে হবে। এখন এর উত্তর আমার কাছে সোজা, আপনাকে এর মাধ্যমে বলে দিই। আমরা বলেছি যে এই সরকারের কাছে অন্যতম প্রিয় তিনটা দল কম বেশি আছে, একটা জানি এনসিপি, একটা জামাত ইসলাম, একটা বিএনপি। কারণ জাতিসংঘে 3 দলকে নিয়ে গেল, আমরা যে ঐক্যমত্যের সভায় বসে ওনার ডান পাশে বসান, ওনাদের বক্তৃতা শোনেন, অন্যদের দরকার হয় না। ঠিক আছে, তাহলে ওনারা এই 3 দল নানা সময় একাধিক উপদেষ্টা সম্পর্কে অভিযোগ করেছে, তা সেটা মেনে নিলেই হয়ে গেল, নিয়েই তারা করা উচিত। তাহলে সেই অর্থে যদি বলি আজকে যাদের পদত্যাগ করার কথা বলা হচ্ছে এটা আমরা জানি তারা কোনো না কোনো দলের লোক, জি। তাহলে তাদের তো পদত্যাগ করা বা অব্যাহতি দেওয়াটা খুবই জরুরি। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যদি আগামীতে নির্বাচন করবে এই জন্য পদত্যাগ করে, আমার বিবেচনাটা একেবারে অগ্রহণযোগ্য। অগ্রহণযোগ্য কেন? আমরা অনেক আগেই বলেছি আমাদের আরপিওতে এই সংশোধনী আনা দরকার। এটা একটা নৈতিকতার প্রশ্ন। জি। যে যারা এতদিন ক্ষমতা ছিল, আপনি জানেন সরকারি চাকরি থেকে বিদায় নেওয়ার ন্যূনতম 3 না কত 5 বছরের মধ্যে এটা ইলেকশন করা যায় না। এটা আমরা আগে এগুলো ঠিক করে রেখেছিলাম। এটাই আমাদের জায়গা আছে, যদি আরপিও এবার সংশোধনী না করে থাকে করলেও এটা ঠিক না। মানে আপনি এটাকে সরকারি চাকরি হিসেবে দেখতে আমি শেষ করি। এই তো সরকারি ছিল, কিন্তু আরেকটাও ছিল বেসরকারি চাকরিতেও ঊর্ধ্বতন পদ থেকে রিটায়ারমেন্ট নেওয়ার একটা টাইম ফ্রেম ছিল। তার মানে আপনি যে কোনো একটা তো সরকারি জায়গায় ছিল। ওই যে আমাদের বিএনপি নেতা প্রিন্স ভাই বললেন যে এগুলো কেনা জানে যে ওই অঞ্চলে বরাদ্দ, নিজে যে কি বলবো যে কি ভোটার চেঞ্জ করার পরে বরাদ্দ, তো অলরেডি লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিভাবে? সুতরাং তারা যেটা করেছে, বা আমি বলি যদি এরকম সুনির্দিষ্ট নাও করে থাকে যেহেতু ওই পদে ছিল, এবং তাতে করে প্রচার মিডিয়া নানাভাবে যেভাবে সামনে আসছে তাতে অসম প্রতিযোগিতা হয়ে যায়। সুতরাং এই ব্যক্তি না কারোরই উপদেষ্টা পরিষদে যারা আছে, আমরা অনেক আগেই আমাদের ডিমান্ড বলেছি, অন্ততপক্ষে আরপিওতে এটা পরিষ্কার করে বলা দরকার যে তারা আগামী নির্বাচনে বা আগামী 5 বছরে কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। এই কারণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ক্ষেত্রে না, পরবর্তীও যারা মন্ত্রী থাকবে পরে তো বটেই এরকম একটা নিয়ম করা উচিত, যে কিন্তু আরপিওতে এখন তো নাই, সেটা এই বিধানটি তো নেই। না, আনা উচিত, আমরা আনা উচিত বলছি, আনা উচিত। এটাকে আমরা অনেক আগেই দাবি করেছি যে আরপিওতে এটা আনা উচিত। যেমন ধরুন অন্তর্বর্তীকালীন সরকারে যারা থাকে তারা তো নির্বাচন করতে পারে না। সেটা আপনারা আলোচনা করেছেন, আরপিও এই অনেক সংশোধনী আনলেও এটি আনেনি। তাহলে যেহেতু আনেনি, আপনি নৈতিকতার প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আইনগত তো না, আইনগত পারি না আমি আইন, কিন্তু আমি বলছি এখন আইন করা উচিত আর নৈতিক কারণেই করা উচিত না। জি, ক্লিয়ার, আমাদের বক্তব্য ক্লিয়ার। কারণ সেটা যদি না করে এরা যদি কেউ নির্বাচনে অংশ নেয় তাহলে আমরা এটা ঘোরতর বিরোধিতা করব এবং মনে করব যে এই এখনকার যে অন্তর্বর্তীকালীন সরকার সে যে লেভেল প্লেইং ফিল্ড অনেক জায়গায় করছে না, তার মধ্যে এইটা একটা প্রমাণ হবে। আমি সেই বিবেচনায় বলছি, আমি অন্য তর্কে যাচ্ছি না। সেই বিবেচনায় পদত্যাগ আমি বলছি প্রথম কারণেই করা দরকার, কারণ এই সরকারে যেহেতু তাদের সম্পর্কে আগেই কোশ্চেন উঠেছে, এই কারণেই পদত্যাগ করা উচিত। এবং এই সরকারের যারা আছে তারা কিভাবে নির্দলীয় নিরপেক্ষ আদল আনবে সেটাই প্রমাণ করা প্রয়োজন বলে আমি মনে করছি। যাই হোক, এই পয়েন্টে এইটুক বলে আমি থামি। পরে যেটা আপনি বলেছেন, যেহেতু আমরা নির্বাচনের কি বলবো যে যাত্রায় অলরেডি ঢুকে পড়েছি, আমাদের অন্ততপক্ষে এখানে আমরা যারা আলোচনা করছি, আমরা দিন তারিখ নিয়ে অত কনফিউশনে বলি কথা কিন্তু বলি নাই টেলিভিশনে, কিন্তু খেয়াল করলে দেখবেন যে রাস্তাঘাটের লোকজন বলেছে যে আমি যখন আমার এলাকায় গিয়েছি, উনি যখন এলাকায় যান, আমরা নিশ্চিত করে বলতে পারি মানুষ জিজ্ঞেস না সব ঠিক আছে, ইলেকশন ঠিক মতো হবে তো। তাহলে এই কোশ্চেন আমরা বলেছি, এইটার মানুষের এই প্রশ্নর যাতে উত্তর পজিটিভভাবে নিতে পারে এর জন্য নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা এবং বর্তমান সরকারের নির্বাচনমুখী আচরণ জরুরি। তা ঠিক আছে, আমরা ঢুকে গেছি। এই বিবেচনা আপনি যে প্রশ্ন বললেন সেক্ষেত্রে একটু বলি না, সিপিবি তো উজ্জ্বল থাকছে না।
আমি বরঞ্চ মনে করি যে সিপিবির এইবারের এই যাত্রায় নির্বাচন প্রশ্নে উজ্জ্বল ভূমিকা তো দেখা উচিত। উজ্জ্বল ভূমিকা কেমন সেটা একটু বলি। আপনি খেয়াল করছেন একেবারে প্রথম দিন থেকে বলে আসছি, আমি এই সরকারের প্রথম দিন বলি, এবং বিগত আমলে বিগত দিনগুলোতে নির্বাচন কেন্দ্র করে যদি আমাদের পজিশন দেখেন, রাজনীতিকে কেন্দ্র করে পজিশন দেখেন, আমরা কি রাজনীতি আফোল্ড করছি। আমরা যেমন বলেছি আমাদের গণতন্ত্রের জন্য একটা সংগ্রাম আছে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম আছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা সংগ্রাম আছে, পুঁজিবাদী লুটপাটতন্ত্রের বিরুদ্ধে একটা সংগ্রাম আছে, সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম আছে। কিন্তু এই সংগ্রামটা আমরা করব আমাদের নিজস্ব অবস্থান বজায় রেখে, নিজস্ব রাজনীতি বজায় রেখে। রাজপথে যার সাথে যতটুকু ঐক্য হবে কোনো সমস্যা নেই। যেমন ধরুন আমরা বিএনপির সাথে এবার কোথাও অ্যাটাচড হইনি, কিন্তু বিএনপিও সরকার স্বৈরাচার উচ্ছেদের সংগ্রাম করেছে, আমরাও করেছি ওইটুক পর্যন্ত। আর নির্বাচনের ব্যাপারে শেষ করি, নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি একই ধাঁচে আমরা সিপিবি অন্যান্য বামপন্থী গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে নিয়ে আমরা জোটবদ্ধ হয়ে নির্বাচন করব। এবং আপনি জানেন ইতিমধ্যে আমাদের বাম জোটের বাইরে ফ্যাসিবাদ বিরোধী বাম জোট আছে, বাংলাদেশ জাসদ আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, এদের মধ্যে অনেককে নিয়ে ইতিমধ্যে আমরা একটা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের কর্মসূচি ভিত্তিক যে ঐক্যটার মধ্যে চলে আসছি, ঢুকছি খসড়া আকারে, এবং এটা আগামীতে আমরা যাব। এবং আমাদের এই উজ্জ্বল উপস্থিতিতে, উজ্জ্বল উপস্থিতির মাধ্যমেই আমরা নির্বাচনে যদি কোনো ব্যত্যয় না ঘটে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত হয়, আমরা অবশ্যই আমাদের এই উজ্জ্বল উপস্থিতিতে আমাদের নিজস্ব অবস্থান নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করব। এবং আমাদের দলীয় বিভিন্ন জায়গায় যারা সম্ভাব্য প্রার্থী তারা ইতিমধ্যে কিন্তু মাঠে নেমে পড়েছে। ধন্যবাদ। আমি আলোচনায় আবার আসবো। প্রিন্স ভাই, আবার একটু আপনার আগের আলোচনার সূত্র ধরেই জিজ্ঞেস করি। আপনি এক উপদেষ্টার বিভিন্ন জায়গার কাজের আলোচনা করছিলেন, যদিও যে এলাকায় উন্নয়ন করেছে ওই এলাকার লোকজন তো খুশি হওয়ার কথা, অন্য জায়গায় বঞ্চিত হলেও। তো প্রশ্ন হচ্ছে যে সে যে কাজ করেছে সেটি ঢাকায় হোক কুমিল্লায় হোক, এই কাজের মাধ্যমে কি তার আস্থা, জন আস্থা ওই এলাকায় এতটা বৃদ্ধি হয়েছে যে বিএনপিকে বিট করার মতো অবস্থায় মনে করছেন চলে গেছে? এর আগেও তো বিএনপিরও অনেক মন্ত্রীরা ছিলেন, তাদের দেখেছি যে কাজ করার পরেও পরবর্তী বছর হতে পারেনি। দেখুন, কয়েকদিন রাজনীতি এক জিনিস, জি, নির্বাচন হচ্ছে আরেক জিনিস, এবং উন্নয়নমূলক কাজ হচ্ছে আরেক জিনিস। জনগণের কল্যাণে যদি আমরা উন্নয়ন করি, সেটা জনগণ নিশ্চয়ই আমাদেরকে সেভাবে চিন্তা করবে। কিন্তু এখানে রাজনীতি হচ্ছে মুখ্য জিনিস। জি, আজকে উপদেষ্টা যিনি ছিলেন বা আজকে পদত্যাগ করেছেন, একটু আগে শুনলাম, তো তিনি তার সেই মুরাদনগরে কিংবা ঢাকাতে সে যে কাজ করেছে, অবশ্যই এটাতে ওই প্রতিষ্ঠানগুলো কিছু বেনিফিট হয়েছে, আমরা তো অস্বীকার করব না। কিন্তু আমার ওই বেনিফিট হোক, জনগণ বেনিফিটেড হোক এবং প্রতিষ্ঠানগুলো হোক, অবশ্যই আমরা সেটা চাই। কিন্তু এটার পেছনের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। আপনি একটা নিরপেক্ষ পজিশনে আছেন। আপনি ধরেন কথার কথা, এখন তো আপনার কোনো মানে পলিটিক্যাল ইলেক্টেড গভর্নমেন্ট নেই। এখন ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলেও জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে কিন্তু প্রশাসন চলছে, এবং তারা আমাদের পরামর্শ নেয়, কোনো প্রবলেম হলে আমাদেরকে ডাকে, আমরাও তাদেরকে সহযোগিতা করি। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা সমর্থন করেছি, আমাদের সরকার। এখন ধরেন এখানে যখন ধরেন এলাকা ভিত্তিক যে উন্নয়ন পরিকল্পনাগুলো হয়, আমাদেরকে সুপারিশ করতে বলা হয়, আমরাও দিই। আমরা হয়তো 15টা দিলাম, হয়তো সেখানে 4টা বা 5টা হয়তো প্রশাসন সেটা অনুমোদন দিল। এখন এটার অর্থ যে শুধুমাত্র বিএনপিকে দিচ্ছে তা কিন্তু না, শুধু যে এনসিপিকে দিচ্ছে তা না, সকল ওখানে যারাই রাজনৈতিক আমরা মানে ক্রিয়াশীল দল আছি তাদের সবাইকে কিন্তু দিচ্ছে। কিন্তু এটা তো পলিটিক্যাল গভর্নমেন্টের সময় এটা আশা করা যায় না। প্রিন্স ভাই, রহিন হোসেন প্রিন্স ভাই একটি বিষয় বললেন যে মন্ত্রী যারা থাকেন, আমি যদি বুঝতে ভুল না করি, মন্ত্রী তো উপদেষ্টাদের ক্ষেত্রে, আমি উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সময়ের বা তত্ত্বাবধায়কের সময় তারা তো করতে পারে। যেহেতু এটা জাতীয় সরকার, অন্য জিনিস, মনে করেন ধরেন যদি জাতীয় সরকারও হতো, তাহলেও কিন্তু একটা কোড অফ কন্ডাক্ট থাকে। জাতীয় সরকারে যারা মন্ত্রী থাকবে বিভিন্ন দল থেকে, তারা নির্বাচন করবে না, কারেক্ট, এরকম একটা কোড অফ কন্ডাক্ট থাকে। এই বিষয়ে আপনি একমত? হ্যাঁ, একমত। কিন্তু ধরেন সেই সরকারে যেসব দল পার্টিসিপেট করছে তারা তো অংশগ্রহণ করবে। এখন সেই উপদেষ্টাদের ব্যবহার করে যদি আমরা আমাদের এলাকাগুলিতে রাজনৈতিক দলগুলো যদি সাজায়, মানে
তাহলে তো সেখানে একটা অসামঞ্জস্যপূর্ণ এবং অসমতল হয়ে যাবে। সেই কারণেই কিন্তু আমরা জাতীয় সরকার চাই না। একমত। এক কথায় একটু উত্তর চাচ্ছি, বিরতিতে যাব। সেটি হচ্ছে প্রিন্স ভাই, রহিন হোসেন প্রিন্স ভাই বলেছেন, প্রিন্স ভাই বললে তো দুজনই হয়ে যান, এই জন্য একটু ঝামেলা। সেটি হচ্ছে কমিউনিস্ট প্রিন্স বললে হবে নাকি? সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে যাদের ব্যাপারে অভিযোগ ছিল, আপনারা অভিযোগ দিয়েছেন উপদেষ্টাদের ব্যাপারে কিংবা অন্য দল, সেই অভিযোগ যাদের বা অভিযুক্ত উপদেষ্টাদের সরিয়ে দেয়া উচিত বলে তিনি মনে করেন। দলীয়করণের অভিযোগ। হ্যাঁ, অবশ্যই। আমরা তো লিখিতভাবে তাদের পদত্যাগ চেয়েছি, তাদেরকে সরকার থেকে অব্যাহতি চেয়েছি লিখিতভাবে। তো আজকে ধরেন তারা তো সেই অব্যাহতি পায় নাই, কিন্তু আজকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, শিডিউল ঘোষণার আগ মুহূর্তে তারা আজকে পদত্যাগ করেছেন বলে আমরা জেনেছি। এবং আমি দেখছিলাম একটু আগেই অনলাইনে যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সাহেব উনি অলরেডি করেছেন। তো সেই কারণে আমরা বলছি যে ওনারা নির্বাচন করবেন, ওয়েল এন্ড গুড। আপনি বলছেন যে এই যে এত উন্নয়ন পরিকল্পনা দিল, তারা কি বিএনপিকে বিট করার মতো অবস্থায় গেল? আমি তো মনে করি না। ধন্যবাদ। আমি আলোচনায় বলি, যদি তাই হতো তাহলে তিনি মুরাদনগর থেকে কিন্তু ঢাকায় শিফট করতেন না। ওখানে কত শত কোটি টাকার প্রজেক্ট ওনারা নিয়েছেন, পত্রিকায় এসছে। এই যে ধরেন ওই কত শত কোটি টাকার প্রজেক্ট নিয়ে আপনারা আবার সেই শিফট করলেন এলাকায়, তো ওখানে উনি বিট করলেন না কেন? ওখানে উনি প্রতিদ্বন্দ্বিতা করলেন না কেন? কেন ঢাকায় আসলেন? সেটা তো একটা প্রশ্ন। ঢাকাতেও সেখানে যে আমাদের যারা ক্যান্ডিডেট আছে তাদের কাছেও তারা যে একদম সেভাবে মানে জিতে যাবে তা না। তবে যারা এই ছাত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, আমরা তাদের রাজনৈতিক জীবনের সফলতা কামনা করি। ধন্যবাদ। আমরা তাদেরকে সংসদে দেখতে চাই এবং আমরা বলেছি রাজনীতি করে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সংসদে আসুন, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। কোনো মানে এই সরকারের আপনার ছায়ায় আপনাদের নির্বাচন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সারা দেশের তৃণমূল পর্যায়ে যারা ইলেকশন দেখভাল করবেন কিংবা আইন শৃঙ্খলা ঠিক রাখবেন তাদের নিয়ে মিটিং করেছেন। সর্বশেষ একদম সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেছেন। সেখানে তিনি একটি বিষয় গুরুত্ব বিবেচনা বলেছেন, যেটি ঐতিহাসিক নির্বাচন হবে, সারা পৃথিবী যেন এই নির্বাচনের কথা বলে, এটি আগেও বলেছেন। কিন্তু নতুন করে বলেছেন যে যেহেতু এবার নির্বাচন দুটি, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেখানে গণভোটের ব্যাপারে যেহেতু অনেকগুলো বিষয় আসবে, সুতরাং ওখানে তো পড়ে দেখতে পারবে না অনেকে। এই ব্যাপারে যেন সবাইকে সচেতন করেন আগে এই কর্মকর্তারা, এবং আগেই যেন বিষয়গুলো পড়ে আনেন, এই বিষয়টি তিনি বলেছেন। আপনার কাছে কি মনে হয় যে সেই সচেতনতা তৈরিতে কি কি করা যেতে পারে, বা গণভোট, সেই গণভোটের মেজাজে আসলে কতটুকু থাকবে? আর ইতিমধ্যেই দু এক জায়গায় এটি হয়তো বিএনপি নেতার প্রিন্স ভাইয়ের কাছ থেকে শুনবো যে গণভোট নিয়ে দু একটি জায়গায় গণমাধ্যমে এসেছে যে কেউ হয়তো গণভোটটার ব্যাপারে রাজনৈতিক দল একটু বেশি আগ্রহী, কেউ হয়তো এটার ব্যাপারে আগ্রহীটা কম। দেখুন, আমি খুব পরিষ্কার করে বলি, এবং এখন যেটা বলবো শুধু এখন না, আগে যেটা বলেছি, আমাদের মানে আমার শুধু না, আমাদের দলীয় বক্তব্য, বামপন্থীদের ধারাবাহিকতার বক্তব্য। যদিও আজকে এই আলোচনাটা না করতে পারলেই ভালো হতো, কারণ আমরা যেহেতু জাতীয় সংসদ নির্বাচন, একসাথে দুটি নির্বাচন, যেহেতু এই জন্যই কথাটা বলি যে জাতীয় সংসদ নির্বাচন এটা খুবই জরুরি, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি, এইটাই দরকার। এখন এই যে গণভোটটা নিয়ে আসা হলো, আমরা কিন্তু প্রথম দিনই বলেছি কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, একাধিকবার বলেছি যে ঠিক এই মুহূর্তে এ ধরনের গণভোট আমরা অপ্রয়োজনীয় মনে করেছি। গণভোট দরকার আছে, কিন্তু কখন? আমরা বলেছিলাম যে নির্বাচিত পার্লামেন্ট তারা সংবিধান সংশোধন করে গণভোট আনুক, এবং ওই পার্লামেন্ট সংবিধান সংশোধনের যে প্রস্তাবনীগুলো আনবেন, যার অনেকগুলো ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি, তারা আলোচনা করে আনুক, আনলে তখন প্রয়োজনে যে বিষয় প্রয়োজন হবে তখন গণভোট করুক, সেইটাই কিন্তু এটার ভ্যালিড পজিশন হয়। তাই নাহলে আমি যদি বুঝে থাকি, ধরেন এখন যদি কোনো গণভোট করি, আমাদের পার্লামেন্ট কিন্তু অনেক কিছু মানতে বাধ্য না, হয়তো নৈতিক বাধ্যবাধকতা থাকে, মানতে বাধ্য না। এই জন্য আমরা আগে বলেছিলাম, আমি ছোট ছোট করে বলি। 2 নম্বর বলেছি, গণভোটে যে 4টি প্রশ্ন নিয়ে তৈরি হচ্ছে, এবং 4টি প্রশ্নের একটা প্রশ্নের 30টা সাপ্লিমেন্টারি, নিশ্চয়ই আপনি দেখেছেন। এইটা একটা আমার কাছে তো একটা অসম্ভব অবাস্তব জিনিস মনে হয়। পৃথিবীর ইতিহাসে এরকম হয়েছে আমাদের জানা নেই। আপনি 4টা প্রশ্ন হ্যাঁ বা না উত্তর দেবেন, তার সাথে একটা প্রশ্নের সাথে আবার 30টা প্রশ্ন জড়িত। আমি জানি না এই যে ইউনো সাহেবদেরকে যেটা বলেছেন, এটা কি পসিবল?
ওনারা কে পড়ে দেখবেন, কে কি করবেন আমার জানা নেই। আমি সংকটগুলো বলছি, ওই যে সচেতনতা ভালো করে বাড়াতে বলছে, জি। পড়ে শুনে যাতে আসে অন্যরা এবং ভোটাররা। বোঝাই নিয়ে এটা করেন, এইটাই আর কি। আচ্ছা, থার্ড প্রশ্ন, একেবারে আমি খুব সততার সাথে কথাটা বলি, আমি আপনাকেই জিজ্ঞেস যদি করি, যদি উত্তর চাচ্ছি না, আপনি বলেন তো আপনি এইখানে ভোট যে কি ভোট দেবেন? আমি তো ব্যক্তিগতভাবে বলে আমি তো কনফিউজ। কেন? আমি ভোট দিতে গেলে গণভোট যদি পেপার থাকে, আমরা অপ্রয়োজনে আগেই বলেছি যে 4টি প্রশ্ন আছে, আমি তো 4টির কোনো কোনো প্রশ্নে আমি হ্যাঁ মনে করি, কোনো কোনো প্রশ্নে না মনে করি, তাহলে আমি কি ভোট দেবো? এইরকম অনেক মানুষ যাবে, এই যে কি 12 কোটি প্রায় 13 কোটি ভোটার, তাহলে আপনি কোনো কোনো পয়েন্টে একমত, কোনো কোনো পয়েন্টে একমত না। আবার ধরেন এই 4টা প্রশ্নের পরে যে 30টা পয়েন্ট, 30টা পয়েন্টের মধ্যে আমি অনেকগুলোর ব্যাপারে একমত, অনেকগুলোর ব্যাপারে একমত, তো আমি কি ভোট দেবো? আমি ধারণা করি একজন সচেতন মানুষের কাছে এই ঘটনাটা ঘটবে। হ্যাঁ, কেউ কেউ থাকতে পারে পুরোটাই হ্যাঁ না, আমি তাতে আপত্তি করছি না। তার মানে আমাদের জাতীয় সংসদের যে মেজাজ, আমার ধারণা এত সবের পরে ওইটাই প্রধান হবে। এইটা আমরা যে যত বলি না কেন, এইটাকে মানে কি বলবো যে গৌণ হয়ে যাবে। আমরা পরিষ্কার মানে করে দলীয়ভাবে এখনো যে- পর্যন্ত যে- এটা বিবেচনা জি, করা জি, জি। দরকার বলে আমরা এখনো মনে মানে করি। যে যে আসনে যে দল ভালো করবে সেই দল কি চাচ্ছে এটিও কিন্তু একটু বিষয় সেটা থাকবে। তো ব্যাপার যার যার দলের বিষয়, সে- কিন্তু আমি আমাদের দিক থেকে পরিষ্কার করে এটা বলি, আমাদের যে কথা বলে রেখেছি এটা নিয়ে আমরা তর্কের মধ্যে আর যাব না। আমরা চাইবো যাতে, কারণ এটা মনে রাখেন জি। আমাদের জাতীয় আমি তো বলেছি যে এইখানে আপনি রেজাল্ট যাই হলো না কেন, এইটার কিন্তু হয়তো আপনি একটা নৈতিকতার জায়গা থাকবে, কিন্তু আমরা যদি যতটুকু সংবিধান বুঝেছি বুঝেছি, আমাদের পার্লামেন্ট কিন্তু হয়তো বাধ্য না, যার জন্য আমরা এখন অপ্রয়োজনীয় মনে করছি। কিন্তু গণভোট বলেছি নিশ্চয়ই যখন দরকার তখন করবে, কিন্তু আমি মনে করি যে আমরা এই আলোচনার থেকে প্রাধান্য দিতে চাই জনগণের নির্বাচিত প্রতিনিধি, যাতে জনগণ ঠিক মতো নির্বাচিত করে। কারণ এটা মনে রাখা দরকার, যাদেরকে আমরা নির্বাচন করতে চাই, আমি মানি না মানি আগামী 5 বছরের জন্য নির্বাচন করব, হুটহাট করে তো একটা নির্বাচন করা যাবে না। এবং মনে রাখেন অন্য সময়ের নির্বাচন আর এবারের নির্বাচনে এক না। আমি খালি 2টা প্রশ্ন খালি মনে করিয়ে দিই, 2008-এর পরে প্রকৃত অর্থে আর কোনো মানুষ ভোট দিতে তৈরি করতে পারে নাই। আমরা তো বয়কটই করেছি, একবার গেলাম সবাই মিলে, পরে দেখলাম যে অন্য ঘটনা। জি। এবং এই সময়ে জি। 4 কোটির উপরে নতুন ভোটার হয়েছে। সুতরাং তারা প্রথমে ভোট যেমন দেবে, একইভাবে তারা যে ভোট দেওয়ার পরে যে আকাঙ্ক্ষা পোষণ করবে যে যাদেরকে ভোট দিলাম তারা যাতে তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, এই জন্য জেনে বুঝে শুনে তাদেরকে ভোট দিতে হবে। অর্থাৎ এই ভোটের ময়দানে আমি বরঞ্চ, এটা আমার মত বা দলীয় মত বলি, এই যে গণভোটের ওই পয়েন্টের থেকে আমার গুরুত্বপূর্ণ, কেউ মাইন্ড করলে কিচ্ছু আসে যায় না, এক এক দল কি নির্বাচনী ইস্তেহার দিচ্ছে, তাদের অতীত কি, কি করতে চায়, সেইটাই দেখে জেনে শুনে ভোটের ময়দানে জাতীয় সংসদ থেকে প্রত্যেকটা ভোটার মানে ভোটার তাদের ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনি এর আগে আলোচনায় বলেছিলেন যে উজ্জ্বল ভাবে ভূমিকা রাখার CPB, হ্যাঁ, সিপিবি সেটি করবেন। যদিও এই আগামীর নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বের ব্যাপারে ইতিমধ্যেই মানে মেরুকরণের জায়গায় অনেকে 2 বা 3 মেরুকরণের চিন্তা করছে। অনেকে বলছে যে বিএনপি সাথে কেউ, জামাত সহ ইসলামিক দলগুলো, এনসিপির সহ ইতিমধ্যে এবি পার্টি সহ হয়েছে। তো সেই জায়গায় আসলে আপনারা পরে কোনো দিকে অ্যাড হবেন কিনা সেই প্রশ্নে আসবো। তবে তার আগে আসছি হচ্ছে ইমরান সাহেব প্রিন্স ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে আমরা দীর্ঘদিন থেকে দেখেছি যে যুগপৎ আন্দোলনে আপনাদের সাথে অনেকে ছিলেন এবং জাতীয় সরকার পরবর্তীতে করবেন কিংবা এক আমব্রেলার নিচে আসবেন এই আলোচনা ছিল, এবং মোটামুটি ধরে নেওয়া হয়েছিল যে আপনাদের যে আসনগুলো আছে তার মধ্যে তারাও তাদের জন্য, শরিকদের জন্য ছাড়বেন। কিন্তু ইতিমধ্যে যে অবস্থা দেখা গেল 2 ধাপে, সেই 2 ধাপে মাত্র এখন 28টি আসন ফাঁকা আছে, 12-13টি শরিকদের জন্য ছাড়তে পারেন, এগুলো রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এবং এই প্রেক্ষাপটে ইতিমধ্যেই সংক্ষুব্ধ হয়ে আপনাদের জোট ছাড়ার ঘোষণা করেছে লেবার পার্টি। এনডিএম এর ববি হাজদাজ ইতিমধ্যে আপনাদের প্রতীক নিয়ে নির্বাচন করছে। তারপর বাংলাদেশ আপনার আন্দালিব রহমান পার্থ ধানের শীষের প্রার্থী হবেন। বিএলডিপি শাহাদাত হোসেন সালিম দল বিলুপ্ত করলেন। আর বাকি যারা ছিলেন গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ, নেজাম ইসলামী, তারা আলাদা করে বৈঠক করে সংক্ষুব্ধ হয়ে আলাদা কিছু একটা করার চেষ্টা করছেন। প্রশ্ন হচ্ছে বিএনপি কি বন্ধুহীন হয়ে পড়ছে নাকি আপনারা একাই 100 মনে করছেন? বিএনপি কখনোই বন্ধুহীন নয়। বিএনপির বন্ধু হচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণের আকণ্ঠ সমর্থন নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপি রাজনীতির ময়দানে আমাদের কোনো মানে
মানে বন্ধু তো আছেই, যেমন কমিউনিস্ট পার্টি কি আমাদের বন্ধু না? আমাদের অন্যান্য রাজনৈতিক দলকে আমাদের বন্ধু না? আমরা তো একসাথে বসে চা খাই, আন্দোলন করেছি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আমাদের মধ্যে বিস্তর মত পার্থক্য আছে, আবার একসাথে বসে তো আমরা কথা বলি। তো এইটার নাম কি বন্ধুহীন হয়ে গেল নাকি? এখন আসেন আমাদের সাথে যারা আন্দোলন করেছেন, আমাদের অঙ্গীকার এখনও সেই অঙ্গীকার থেকে আমরা পিছপা হইনি, হবও না। আমরা বলেছি একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন, একসাথে আন্দোলন করে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। দেখুন এবার নির্বাচনে আমাদের বিএনপির যে মনোনয়নটা ঘোষণা করা হয়েছে, দেখবেন এবার কিন্তু সনাতনী পদ্ধতিতে বিএনপি মনোনয়ন ঘোষণা করেনি। সনাতনী পদ্ধতি কি? আগে যেরকম তফসিল ঘোষণার পরে একটা অফিসিয়াল ডিক্লারেশন থাকতো, ফর্ম কিনতো, ফর্ম জমা দিত, ইন্টারভিউ হতো, তারপর এরকম। এবার আমাদের দল একদম ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ম্যাডামও এটা এন্ডোর্স করেছেন, আমাদের খালেদা জিয়া, এবং স্থায়ী কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছেন যে না, এই যে 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাকে এটাও কিন্তু আকাঙ্ক্ষার প্রতিফলন, যে সব কিছু দলীয়করণ। আমরা এই যাদেরকে মনোনয়ন দিব, এটা আমরা হ্যাঁ দল থেকে মনোনয়ন দিব, কিন্তু সম্পূর্ণভাবে দলের সিদ্ধান্তে না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে, স্ট্যান্ডিং কমিটির কথা বলছি না, ওনার তত্ত্বাবধানে প্রায় 4টি জনমত জরিপ হয়েছে সারা বাংলাদেশে। এই জনমত জরিপ কারা করেছেন এটা আমরাও জানি না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও জানেন না। কোনো থার্ড পার্টি দিয়ে সেই জনমত জরিপ করানো হয়েছে, এবং যারা জনমত জরিপটা করেছেন তারাও জানেন না এটা বিএনপির জন্য করা হচ্ছে। মানে এত সতর্কতা এবং নিরপেক্ষতা অবলম্বন করা হয়েছে। কি কারণ? এখানে শুধুমাত্র যে বিএনপির ক্যান্ডিডেট হবে কারা তা না, এখানে অনেক কোশ্চেন ছিল। সেই কোশ্চেন আপনার জনমতের সাথে, যেমন ধরেন এখন যে আমরা রাষ্ট্র গঠনের যে মহাপরিকল্পনা নিয়ে আপনার জানেন আমাদের কর্মশালা হচ্ছে, এই মহাপরিকল্পনার যে বিষয়গুলো, এগুলো কিন্তু জনমত জরিপের মাধ্যমে উঠে এসছে। আমি আসি, আমাদের অসমাপ্ত থেকে যাবে, আমি পরে কথা আমাকে প্রশ্ন করেন। এই যে জনমত জরিপটা হলো 4টা, তারপরে সরকারি বেসরকারি তো কিছু জনপদের জরিপ তো আছেই, সমস্ত কিছু এক টেবিলে নিয়ে সেখানে আপনার যারা সর্বাধিক আপনার জনপ্রিয় তাদেরকে কিন্তু এবার মনোনয়ন প্রদান করা হয়েছে। এখন আমরা শরিক দলকে পারলে আমরা 2টা 4টা 10টা কেন, আমরা পারলে 100টা দিয়ে দিতে রাজি আছি, কিন্তু তাদেরকে তো জনপ্রিয়, ওই এলাকায় জনপ্রিয় হতে হবে। কারণ আমাদের যে থিম এবার, যে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন এমপি, তো সেই জনগণের মতামত নিয়ে তো আমরা আমাদের দলীয় মনোনয়ন ফাইনাল করছি। এমন অনেক দলীয়ভাবে আমরা মানে চিন্তায় ছিলাম যে হ্যাঁ সে তো নমিনেশন পাবেই, কিন্তু এই জনমত জরিপে গিয়ে দেখা গেল সে কিন্তু এগিয়ে নেই, জনগণ কিন্তু তার পক্ষে নেই। সেই কারণে কিন্তু আজকে যে আমাদের এই যে দলের অনেক মনোনয়ন থেকে অনেকে বঞ্চিত হয়েছেন, তারা কিন্তু তাদের ওই জনমত জরিপ থেকে কিন্তু ছিটকে পড়েছেন। শুধু একটা জনমত জরিপে না, আমি বলেছি 4টা আর 3টা 7টা জনমত জরিপে যাদের অবস্থান 1 নম্বরে ছিল তারা তো অবশ্যই পেয়েছে, যাদের অবস্থান 2 নম্বরে ছিল তারাও পেয়েছেন, কিন্তু 3য় বা 4র্থ অবস্থান যারা ছিল দল কিন্তু তাদেরকে বিবেচনা করেনি। এখন শরিক দল হিসাবে আপনার ধরেন, স্বাভাবিকভাবে হ্যাঁ তারা আমাদের আন্দোলন সংগ্রামে অনেক অবদান রেখেছে, আমাদের সাথে ছিল, ভবিষ্যতেও থাকবে। এখন জনগণ যদি তাদেরকে আপনার সেভাবে না চেনে, তাদের সেই নির্বাচনী এলাকার জনগণ, তাহলে আপনি কিভাবে সেখানে দিবেন? এছাড়াও তো আমাদের দলেরও ব্যাপার আছে। ভাই আপনি একটা জায়গায় নির্বাচন করবেন, হলেন শরিক দলের নেতা, আপনার এলাকা কি ঠিক রাখবেন না? সেই এলাকায় আপনার দলকে আপনার সংগঠিত রাখবেন না? হোক যত ছোটই হোক আপনার দল, আপনি নিজের কনস্টিটিউয়েন্সিতেও আপনি ঠিক রাখবেন। শুধু ঢাকায় বড় বড় কথা বললে তো আপনি হবে না। তারপরেও আমি আসছি, তারপরেও দল সর্বোচ্চটা বিবেচনা করে এই ব্যাপারে ছাড় দিবে, এবং এই সুযোগ তো আছে যারা ধরেন এখানে কোনোভাবে নমিনেশন পাবে না, জাতীয় সরকারে তারা থাকতে পারবে, কিংবা এখানে যে উচ্চ কক্ষ হবে সংসদে তাদের সেখানে থাকার সুযোগ হবে, এবং আরও তো অনেক বিষয় আছে। শুধু কি সংসদ, সরকারে তো অনেকভাবে সহযোগিতা করা যায়, তাহলে তো সেখানেও তো আমরা তাদেরকে আমরা রাখতে পারবো বা সংযুক্ত রাখতে পারবো। তো সে কারণে এই যে হুটহাট করে এত তড়িৎ গতিতে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করা, এটা মোটেও উচিত হবে না। অনেক ধন্যবাদ। আমি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে এটি আসি, সেটি হচ্ছে যে রাজনৈতিক, আপনি বলছেন যে এলডি কি লেবার পার্টি জোট ছাড়ার ঘোষণা দিয়েছে, কারোর সাথে আমাদের কোনো জোট ছিল না, এবার কিন্তু কারোর সাথে আমাদের জোট ছিল না। আমরা যুগপৎ আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলনে বন্ধু ছিল, সেটি তারা আপনাদের বিশ্বাসঘাতক। এখনো আমরা শুনেন, তারা যে বললাম যে
তাদের লাভ ক্ষতি দেখেই কাউকে বিশ্বাসঘাতক বলে আর মানুষ বিশ্বাসঘাতক হিসাবে তাদেরকে চিহ্নিত করবে তা না। তিনি যদি সেখানে জনপ্রিয়তা অর্জন করে থাকেন, লেবার পার্টির প্রধান, কি নাম ওনার, ডাক্তার ইরান সাহেব, তিনি যদি ওনার এলাকায়, আপনি তো 18 সালে তো ওনাকে, আপনি তো 18 সালে তো তাকে নমিনেশন দেওয়া হয়েছিল, সেখানে তার কি অবস্থান ছিল সেখানে, তিনি সেখানে তো কোনো কার্যক্রমই চালাতে পারেননি। তারপরে আমি বললাম যে তারপরে তার অবস্থানটা যদি সেখানে সর্বোচ্চ থাকতো, সর্বোচ্চ না 3 নম্বরে যদি থাকতো আমাদের জনমত জরিপে, অবশ্যই সেটা বিবেচনা করতো। ধন্যবাদ ধন্যবাদ আর মানে তাৎক্ষণিকভাবে দিয়ে দেওয়া হলো। দলের তো বিএনপির তো একটা কৌশল থাকতে পারে, সেখানে আমাদের দলের একজনকে দিয়ে পরবর্তীতে তো চেঞ্জ করা যাবে, কিন্তু সেটা না করে তারা তাৎক্ষণিকভাবে একদম বিএনপিকে বিশ্বাসঘাতক, বিএনপিকে অমুক তমুক বলা, এটা তো তারা নিজেরাই বিএনপি থেকে দূরে সরে যাওয়ার মতো প্রক্রিয়া অবলম্বন। ধন্যবাদ প্রিন্স ভাই। এই প্রসঙ্গটি একটু আসি, সেটি হচ্ছে যে আমরা বিগত দিনে মানে দেখেছি যে যুগপৎ আন্দোলন কিংবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অনেকে ছিলেন। তো স্বাভাবিক অবস্থায় এই ছোট দলগুলো তো বড় দলের সাথে যায় যে ঠিক আছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারাও অংশ নেবেন, তারা এককভাবে পারবেন না বিধায়ী। বিএনপির জায়গা থেকে বিএনপির এখনকার স্টান সেটি তার জায়গা থেকে তারা সঠিকই হয়তো মনে করেছেন। তাহলে এই যে রাজনীতিতে শেষ বলে যদি কোনো কিছু নাই থাকে, সেখানে কি এই যে কমিটমেন্টের বিষয়টিও মানে একদম ফেলে দেওয়ার কি সুযোগ থাকে? এটি কি মনে হয়? আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে আপনার জায়গা থেকে যে বিএনপি দীর্ঘদিনের বন্ধুরা যদি চলে যায়, তাহলে নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী যারা আছে এই সুযোগটা কি তারা লুফে নিলে বিএনপির জন্য কতটুকু ক্ষতি দেখছেন? আচ্ছা দেখেন, আমি প্রথমত শেষটা দিয়ে একটু শুরু করি। যদি বিএনপি এই দল, তার একটা মূল্যায়ন আছে, আমি সাধারণত এই ধরনের অনিয়ারে মন্তব্য করি না, তবু একটু বলি যে এইটা দিয়ে মনে হয় না যে চলে যাওয়ার তো ব্যাপার নাই, নানাভাবেই থাকবে বা দূরত্ব বাড়তে পারে, তাতে এইরকম খুব একটা আমি ক্ষতির কিছু দেখি না। কারণ আমরা তো পাল্লাগুলো চিনি, কে কাকে না চিনি। আমি আপনাকে চিনি, আপনিও আমাকে চেনেন, উনিও আমাকে চেনে, আমি ওনাকে চিনি। বাংলাদেশ ছোট জায়গা, আমরা যে যত বড় কথা বলতে পারি, কার কতটুক পজিশন আমরা জানি। সুতরাং আমি এইটুক বলে এইখানে থামলাম, এটা মূল্যায়নের সময় দেখা যাবে। কিন্তু আপনি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলেছেন, আমার বিবেচনায় এটা একটা খুবই আলোচনার দাবি রেখে, কমিটমেন্টের প্রশ্ন এবং শেষ কথার প্রশ্ন। আমাকে যদি বলেন নীতি আদর্শ নিয়ে অবশ্যই শেষ কথা আছে, এটা হচ্ছে কথা। কৌশলগত হয়তো আমি ঠিক এই মুহূর্তে যে কৌশল নিলাম, কালকে আমি অন্য কৌশল নিতে পারি, কিন্তু আমার ভিত্তি ঠিক রাখতে হবে। মানে শেষ কথা রাখতে হবে কি, আমার নীতিগত পজিশন। তাই না হলে তো মানুষ তো অবিশ্বাস করবে, তাহলে থাকলোটা কি? কারণ রাজনীতি তো একটা নীতির লড়াই। আমাদের বিবেচনা এটা খালি রাজা তার সুবিধার লড়াই না, কিন্তু অনেকে আমরা সুবিধার লড়াই করেছি, যার জন্য অনেক সময় কমিটমেন্টের ব্যাখ্যাও নানা ধরনের হয়। এটা একটা পয়েন্ট। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, এইটা বাংলাদেশে আমি জানি না এই চলটা কেন না, জানি না বললে ভুল বলবো, জানি কিন্তু হলো সেটা বলি। জানি মানে বুঝি আমাদের রাজনৈতিক অঙ্গনে, জানি এই অর্থে বলছি। দেখেন, একটা দেশ পরিচালনা মানে কি শুধু পার্লামেন্ট? আমি এই প্রশ্ন করলাম, তাহলে তো 300 জন, দেশ নিয়ে চিন্তক কি মাত্র 300 জন আছে? নো, এটা একটা ভুল বিবেচনা। আমার বিবেচনায় দেখেন, এখনকার সিস্টেমে, যদিও সিস্টেম পরিবর্তন করা দরকার, সে আলোচনা এখন সময় নাই বলে আমি করছি না। তা পার্লামেন্টে হচ্ছে আমাদের ভোট যে সিস্টেম হচ্ছে, জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবে, তারা তো আমি যত ভালো লোক হোক নির্বাচিত না হলে যাইতে পারবে না। তাহলে একটা দল মনোনয়ন, যারা সরকার গঠন করতেছে, ন্যাচারালি তারা তো মনোনয়ন দেবে, কে জিতে আসতে পারে, একটা বিবেচনা করবে, এটাকে আমি অস্বীকার করছি না। আর একটা হচ্ছে পার্লামেন্টে যারা যাবে, প্রধানত আইন প্রণয়ন করা তাদের কাজ। তা ধরুন XYZ একটা দল করে, তা দল করলো, তার নেতাও আছে, নেতা মানে কি খালি আইন প্রণয়ন? আমার ব্যক্তিগত মত সেই জায়গায় না। ধরুন আমি কথাটা এর আগে বলেছি বলে আজকেও বলি, ধরুন আমি এই দলের দীর্ঘদিন ধরে আছি, ছাত্র আন্দোলন থেকে, কে না জানে, কম বেশি সবাই জানে। এখন ধরুন দল যদি, আমার দল আমাকে যদি মনে করে যে রুহিন হোসেন প্রিন্স, তুমি ছাত্র আন্দোলন করেছো, তা তুমি এই পার্টির দায়িত্ব হলো আগামী দিনে কিভাবে সোসাইটিতে শিক্ষা আন্দোলন বিস্তার করা যায়, দিস ইজ ইয়োর ডিউটি। আমাকে যদি বলে দেশ এখন একটা সাম্প্রদায়িকতার কবলে চলে আসছে, তুমি দীর্ঘদিন আন্দোলন করেছো, তোমাকে একটা দায়িত্ব দেওয়া হলো তুমি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলো এবং এই প্রচারমূলক কাজ করবা, এটি আমার ডিউটি হবে। আবার যদি সরকার, আমার দলই কখনো মনে করে যে না, এটার বাইরে তোমাকে একটা আইন প্রণয়নের কাজ করা দরকার, তখন তাই। আবার যদি মনে করে, ধরুন আমি বলে দিই আমার দলের পজিশনটা, এই যে নির্বাচন, আমি উজ্জ্বল উপস্থিতির কথা বললাম, আমি এটা একটু বলে দিই। ধরুন নির্বাচন, আমার দল যদি মনে করে যে আমাকে নির্বাচনে অংশ নিয়ে আমার যে ম্যানিফেস্টো ঘোষণা, তাহলে আমি এটা উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করবো। আবার যদি দল মনে করে সামগ্রিক
কারণ আমাদের যত ক্যান্ডিডেট হবে তার তো প্রচারক লাগবে সারা দেশে, তা সেইগুলো বিবেচনা করতে তো আমরা যদি দল বিবেচনা করি যে না রুহিন হোসেন প্রিন্স ইলেকশন না করে সারা দেশে প্রচারের কাজ করবে, তাহলে ওইটাই আমার উজ্জ্বল উপস্থিতি হবে। আমি মনে করি যে দলগুলো এইটা নিশ্চয়ই যার যার দলে এই ভাগগুলো আছে, এবং মনে রাখা দরকার আমাদের কাজের অনেক ক্ষেত্র, এবং দেশটা তো অনেক পিছাই গেছি, খালি ভোট না, আমরা দেখছি না মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশে 54 বছরে আমরা অনেক কিছু করতে পারিনি বলে 90-এর গণঅভ্যুত্থান করতে হলো, 24-এ একটা রক্ত দিয়ে গণঅভ্যুত্থান করতে হলো। এবং এখন কিন্তু আগামী দিনে যে কোশ্চেনটা সামনে আসছে, আমি আশা করি আগামী দিনে আপনিও এই আলোচনায় ঢুকবেন, যে যারা আসবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে যে ঘোরতর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সেইটা একেবারে মানে কি বলে মাথার ঘাম পায়ে পড়বে। কারণটা হচ্ছে একটা খালি বলি, কারণ অন্য সময়ের থেকে যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জাগ্রত হয়েছিল আমি পজিটিভ দেখি, এবং মানুষের চোখ কিন্তু দেখার চোখ অনেক আগের থেকে শার্প হয়েছে। সুতরাং ওই কাজটাই বড়। সুতরাং আমাদের একটা নানামুখী কাজের মধ্য দিয়ে এই টোটালিটিতে কাজটা করতে হবে, এই বিবেচনা আমি মনে করি অন্ততপক্ষে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধকে যারা মানে সেই সব রাজনৈতিক দলগুলোকে, যে ছোট দল হোক বড় দল হোক, তাদেরকে এই বিবেচনা করাটা এখনকার জরুরি কর্তব্য। আমি ফিরছি জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম সাধারণ মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। প্রিন্স ভাই, যে প্রসঙ্গ তা হচ্ছে যে আপনিও ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন, একদম সরাসরি আপনি প্রার্থী, সেই প্রার্থীর জায়গা থেকে মাঠে যে চষে বেড়াচ্ছেন, সেই জায়গাটা থেকে এখন পর্যন্ত কি মনে হয় যে কোন কোন বিষয়গুলো গভর্নমেন্টের কিংবা আপনার সাথে অন্য যারা প্রতিদ্বন্দ্বী আছেন এই জায়গাগুলো একদম ঠিক করা দরকার, কি মনে করছেন? না, এখানে তো ধরেন আমি যে নির্বাচনের মাঠে যেটা দেখছি, জনগণের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। দীর্ঘদিন পরে জনগণ তার ভোটের অধিকারটা ফিরে পাচ্ছে, এবং বাংলাদেশের মালিকানা, যে জনগণের যে মালিকানা, সেই মালিকানা নবায়নের একটা সুযোগ এই জনগণ এই নির্বাচনের মধ্য দিয়ে খুঁজে পাচ্ছে। এই কথাগুলো যখন আমরা বলি, জনগণের মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়, এবং জনগণ কিন্তু জানতে চায় আগের মতো না যে শুধু মার্কা বা দল দেখেই না, তারা আগামীর কর্মসূচি কি সেগুলো জানতে চায়। একটু অ্যাড করে দেই, আমি হয়তো খুব বেশি সময় পাবো না, এই জন্য। সেটি হচ্ছে যে এতদিন পর্যন্ত আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার কথা শোনা যাচ্ছে, উনি তো দলীয় প্রার্থীও, আর প্রার্থী হতে হলে এবার তো আরপিও সংশোধনী করে প্রার্থীর নিজের উপস্থিত থাকতে হবে, যতটুকু আমি জানি, ভুল হতে পারে। তার মানে কি ইলেকশন করতে হলে তো তাকে আসতে হচ্ছে। উনি কি, আপনাদের মধ্যে কি এরকম সন্দেহ কেন যে উনি আসবেন না? আমাদের সন্দেহ নাই, জাতি তো অপেক্ষা করছে। অবশ্যই আসবেন ওনার আশা। উনি তো স্টেটমেন্ট দিয়ে বলেছেনই ওনার উনি মানে কেন আসছেন না বা আসার ব্যাপারে কি সমস্যাগুলো আছে সেগুলো যখন ক্লিয়ার হবে। অনেক সমস্যা আছে দৃশ্যমান, অনেক সমস্যা আছে অদৃশ্য, কিন্তু তাফসীলের সাথে তো সেই অবশ্যই বিষয়গুলো রিলেটেড। যথাসময়ে তো আসতে হবে। উনি যথাসময়ে আসবেন। তফসিলের সেই মনোনয়নপত্র দাখিলের আগেই তিনি ইনশাল্লাহ বাংলাদেশ আসবেন, এবং সেখানে এসে বাংলাদেশে তিনি ভোটার হবেন এবং জনগণের ভোটে তিনি অংশগ্রহণ করবেন। আসেন না আমার এলাকার ব্যাপারে বলছেন, আমরা জনগণের মধ্যে আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা, প্রান্তিক কৃষকের জন্য বা একটা গরিব, আমরা একটা দরিদ্র পরিবারের জন্য যে আমরা যে মানে প্রণোদনাগুলো দিতে চাচ্ছি, কিংবা এই যে বিনামূল্যে চিকিৎসার ব্যাপার, বেকার ভাতা, কিংবা 1.5 কোটি কর্মসংস্থান, এই যে কৃষি বিমা, মৎস্য বিমা, এগুলো যখন বলছি, মানুষ কিন্তু এগুলো নতুন, এবং মানুষ কিন্তু ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি আমার নিজের কিছু অঙ্গীকার আছে। আমি ডেমোক্রেটিক একটা প্রসেসে বিশ্বাস করি। আমি বলেছি, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি একা নির্বাচিত হব না, আমার এলাকার সকল জনগণ এমপি হবে, নির্বাচিত হবে। কিভাবে? তাদের হাতে ক্ষমতা থাকবে। আমি আমার এলাকার কর্মসূচি নিয়েছি যে আমার প্রতি 100 দিনে আমি এলাকায় পিপলস পার্লামেন্ট বসাবো, জনগণের সংসদ বসাবো। সেই জনগণের সংসদের সদস্য হবেন ওই এলাকার ভোটাররা, এবং কি আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকেও ওই জনগণের সংসদে আমি নিয়ে আসবো। নিয়ে এসে আমি সেখানে নিজের জবাবদিহিতা করব। 100 দিন, বিগত 100 দিনে আমার যে ভালো খারাপ, আমার কোন কাজটা ভালো হয়নি, তারা আমাকে পরামর্শ দেবেন, এবং ওই এলাকার উন্নয়ন পরিকল্পনা সেই জনগণের সংসদে বসে জনগণের কাছ থেকে নিয়ে তাদের মাধ্যমে আমরা তদারকি করিয়ে বাস্তবায়ন করব। এবং এটা মানুষের মধ্যে একটা ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে, এবং আমি দেখছি যে মানুষ কিন্তু আজকে বিএনপির দিকে ঝুঁকে পড়ছে, এবং দল মত নির্বিশেষে ধানের শীষ কিন্তু একটা ঐক্যের প্রতীকে পরিণত হতে যাচ্ছে।
এবং সেই লক্ষ্যে আমরা বলবো যে আমাদের সামনের দিনে যে আমাদের একটা মানে বৈষম্যবিহীন যে বাংলাদেশ আমরা গড়ার প্রত্যয় ব্যক্ত করছে, যে রেইনবো নেশন এবং একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এবং পজিটিভ বাংলাদেশ, এইটার জন্য এই উদ্যোগের প্রতি মানুষের একটা সমর্থন অনেক আমরা দেখতে ধন্যবাদ, পাচ্ছি। অনেক ধন্যবাদ। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে যে আবার একটু জোট প্রসঙ্গে আসি। সেটি আপনারা আপনাদের বাম দলগুলো এর আগে বলেছেন যে একসাথে মিলে, সে যদিও গণতন্ত্র মঞ্চের মধ্যে অনেকগুলো দল আছে যারা আপনাদের নীতির কাছাকাছি যে বিষয়গুলো, আমি যদি ভুল না করে থাকি, তো তাদের সাথে কি আপনাদের জোট কিংবা একসাথে চলা নির্বাচনের আগে হতে পারে কোনোভাবে? তারা ইতিমধ্যেই দেখা গিয়েছে যে বিএনপির সাথে যারা ছিলেন তারা আলাদা একটা মোর্চা কিংবা বিক্ষুব্ধ যারা ছিলেন তারা একত্রিত হয়েছেন, তো এদের সাথে আপনাদের মেলার কোনো চান্স আছে কিনা? আমি এখানে 1 মিনিট একটু বলিনি, এই যে আলাদা না, তারা নিজেরা বসে একটা বার্গেনিং পয়েন্ট তৈরি করতে চাচ্ছে। তারা যে আলাদা মঞ্চ করবে বা মোর্চা করবে, বিষয়টা বোধহয় এরকম না। জি না, আমি আপনাকে যেহেতু একটা ইতিহাস আপনি আনলাইনে আমাকে একটু খালি ছোট করে বলে যাই, ব্যাখ্যা দেবো না, যে অ্যাকচুয়ালি গণতন্ত্র মঞ্চ যারা গঠন করেছিল, আমি তো পত্রিকায় দেখলাম ইতিমধ্যে তাদের এই মঞ্চের একটা দল ওই মঞ্চ পরিত্যাগ করেছে, জি, করে যে অন্যদের সাথে তারা ঐক্যবদ্ধ এনসিপির সাথে গিয়েছে, এইটা একটা 1 নম্বর রাষ্ট্র সংস্কার information। আন্দোলন। 2 নম্বর হচ্ছে যে এই গণতন্ত্র মঞ্চের দুটি দল, মানে যারা অ্যাক্টিভ গণতন্ত্র মঞ্চে, তারা একসময় আমাদের সাথে বাম গণতান্ত্রিক জোটে ছিল, তারা এটাকে পরিত্যাগ করে চলে গেছে। তা সুতরাং তাদের সাথে আমাদের নীতিগত এবং অনেক কিছু ডিফারেন্সই আছে, এটা প্রথম বুঝে রাখা দরকার। এই গেল কথা। থার্ড, একেবারে আমি কংক্রিট বলি, আমরা এখন যে রাজনীতি আফোল্ড করে এই যে কর্মসূচি সামনে নিয়ে জনগণের সামনে যাব, এবং তাদের যে বিগত দিনের ভূমিকা, এখনকার যে পরিবেশ পরিস্থিতি দেখছি, এবং সেটা উনি ঠিকই বলেছেন শেষ বারে যে বিএনপির প্রিন্স ভাই, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বার্গেনিংটাই প্রধান জনগণই মনে করছে। তা আমরা এইগুলো বার্গেনিং যারা করে তাদের সাথে নাই। আমাদের যেহেতু একটা নীতিনিষ্ঠ ঐক্য, আমি আগেই বলেছি, আমরা বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, যারা মুক্তিযুদ্ধকে আফুল করে, যারা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত সমাজ, লক্ষ্য সমাজতন্ত্র এটা বিবেচনা করে, তাদেরকে নিয়েই আমাদেরই একমাত্র জোট হবে। অন্য কোনো জোট প্রচলিত ধারায় নিজস্ব সুবিধা, গোষ্ঠী, লাভালাভ এই ধরনের কোনো বিবেচনা করে কোনো জোটে যাওয়ার প্রশ্ন একেবারেই অবান্তর। অনেক ধন্যবাদ। একদম 30 সেকেন্ডে আপনার একটু মন্তব্য শুনতে চাই, তা হচ্ছে যে রাজনীতিতে শেষ বলে নাই যে বিষয়টি, সেখানে কোনোভাবে বিএনপি এবং জামাত জোটবদ্ধ হয়ে যাওয়ার কোনো চান্স কি দেখছেন? না দেখুন, আমিও এই ধরনের এটা আপনি দলীয় প্রধান হিসেবে না, আমি বলে দিচ্ছি, পর্যবেক্ষক হিসেবে উত্তর দিচ্ছি না। আমি এখন যে জায়গায় দাঁড়ায় আছি, আমি এখন এইটা দেখি না, বরঞ্চ আমি এই সুযোগে একটা কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন, আমি একটু প্রভুক্ত হয়ে বলছি, 2014 সাল, একটু আমি আপনার কাছে 1 সেকেন্ড সময় নেই, 14 সালেই কিন্তু আমরা তখন তৎকালীন বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করি। আমরা কিন্তু শেখ হাসিনাকে বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবেন না, নির্বাচন দেন তার অধীনে। আর বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম যে গণতন্ত্রের লড়াই করতে চাইলে জামাতকে বাদ দিয়ে করতে হবে। আমি অন্য মন্তব্য করতে চাই না, বরঞ্চ বিএনপি এখন যে পজিশনে আছে, আমি আগামীতে কোনো সম্ভাবনা দেখছি না, বিশেষ করে তার তরুণ কর্মী বাহিনী এবং অন্য জায়গায় তারা পরিষ্কার দেখতে পাচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের যে অবস্থা। তাহলে কি জামাত আর এনসিপি এক হওয়ার চান্স দেখছেন? সেইটা এখন ধরেন এই যে দুইটি দলের নাম বললেন, আরো অনেক দল আছে, তারা যখন ব্যক্তি এবং গোষ্ঠী লাভালাভ বিবেচনা করে এবং শুধু দেশের জনগণ না, আমি দেখতে পাচ্ছি তারা অনেক উপরি শক্তির উপরে নির্ভর করে, ওগুলো সেই উপরি খেলোয়াড়দের উপরে নির্ভর করছে। তারা এক হবে কি হবে না, তবে তাদের নিজস্ব স্বার্থে, লাভালাভের স্বার্থে এটা হইতে পারে। একদম 30 সেকেন্ডে, একদমই, যদিও সময় নেই, জি প্লিজ একদম 30 সেকেন্ড। আচ্ছা, 30 সেকেন্ডের মধ্যে বলি, বাংলাদেশে এখন রাজনীতি করতে গেলে বাংলাদেশ পন্থী হয়ে রাজনীতি করতে হবে। দিল্লির আধিপত্যবাদ যেরকম আমরা বাংলাদেশের জনগণ মেনে নেবে না, পিঙ্গি কিংবা টার্কির কোনো প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ চলবে না। ধন্যবাদ, ধন্যবাদ প্রিন্স ভাই। যে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে বাংলাদেশের অবস্থা, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর যে তাদের নিজেদের আবার অবস্থায় ফিরে আসা, বা যে একদম পুলিশিং, মানবিক পুলিশিং আমরা যেভাবে চাচ্ছিলাম, সবকিছু মিলে কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু অবনতির বিষয় থাকলেও একদম রাজনৈতিক দলগুলোর মধ্যে সেরকম মারামারি কাটাকাটির খুব বেশি চিত্র কিন্তু নেই। এটি কি মনে করেন যে এই অবস্থায় থাকবে বা কন্ট্রোল করতে পারবে? একদম আচ্ছা, আমি এর জন্য দুইটা কাজের কথা বলি। সবটা থাকবে তা না, বাংলাদেশ বাস্তবতা নির্বাচন হলে কিছু জটিলতা হবে, তবে ব্যাপক কোনো জটিলতা আমি আশা করছি না, যদি সরকার এবং নির্বাচন কমিশন দৃঢ় ভূমিকা থাকে। আমি আরেকটু খালি নেই, সরকারের কিচ্ছু না, সে এই যে
অস্ত্র উদ্ধার সহ যৌথ বাহিনীকে কাজে লাগাবে, right. পুলিশ সহ অন্যদেরকে আস্থায় নিয়ে এসে একেবারে বলবে correct. যে মব সন্ত্রাস দমন করার জন্য আমি জিরো টলারেন্স। আর নির্বাচন কমিশনার তার পুরো দায়িত্ব তুলে নিয়ে যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেয়, আমরা এবার মেলা ভালো না পারি মন্দের ভালো একটা নির্বাচনের দিকে যেতে পারবো বলে অনেক মনে করি। অনেক ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স এবং অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও প্রত্যাশা করছি আগামীতে একটি কল্যাণমূলক দেশ গঠন হবে, আগামীতে একটি ভালো এবং আমরা যে প্রত্যাশিত ইলেকশন চাই সেরকম একটি ইলেকশন হবে, এবং সেই ইলেকশন বা নির্বাচনের মাধ্যমে যে দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবেন তারা একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে এগিয়ে যাবেন। সেই কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।